হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, ভিডিও শুরু করার পূর্বে করে রাখছি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকেও সাথে বাজিয়ে দিও, যাতে করে সবগুলো ভিডিও এবং নোটিফিকেশন তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা ত্রিপুরা টেট পেপার 1 এবং 2 সাবজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হলো কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পেঁয়াজ। আর বিষয়টাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হয় পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে জানব প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জিন পেঁয়াজ 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। পেঁয়াজি মূলত একজন জৈব বিশারদ। পেঁয়াজে নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট হিসেবে মনে করতেন। এরপর রয়েছে ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধানে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলা হয়। এরপর রয়েছে যুক্তি নির্ণয় অভিক্ষার প্রশ্নে শিক্ষার্থীর ভুল উত্তর কারণে অনুসন্ধানে তিনি উৎসাহ প্রকাশ করেন এবং স্বাভাবিকভাবে তার মনোযোগ বৌদ্ধিক বিকাশের প্রতি আকৃষ্ট হয়। এরপর রয়েছে পেঁয়াজের তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। পেঁয়াজের তত্ত্বের মৌলিক ধারণাসমূহ কী রয়েছে সেটা আমরা দেখব। বিভিন্ন বয়সে শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করে পেঁয়াজি মন্তব্য করেন প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে। প্রতিটি স্তরেই তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। মানে প্রথম যে স্তরগুলো আছে, প্রথম দিকের স্তরগুলোর উপর নির্ভর করে পরবর্তী স্তরগুলি বিকশিত হয়। শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় স্পর্শ, স্বাদ, দর্শন ইত্যাদির প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে। পেঁয়াজে তার প্রজ্ঞামূলক তত্ত্বটিকে ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন। সেগুলো আমরা জানব। সেগুলি হলো স্কিমা। প্রথমে রয়েছে স্কিমা। স্কিমা কি সেটা জানব। স্কিমার ধারণাটি উদ্ভাবক হলেন মনোবিদ আর্ট বুরলেট। 1932 খ্রিস্টাব্দে এই ধারণা উদ্ভব করেন। এরপর রয়েছে স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। পর মুহূর্তে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে। এইভাবে সমগ্র জীবনব্যাপী ব্যক্তি স্কিমা সম্প্রসারিত হতে থাকে। স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া সক্রিয় হয়। একটি হলো অভিযোজন, অপরটি হলো সাংগঠনিকীকরণ। এই অভিযোজন ও সাংগঠনিকীকরণ কি সেটা আমরা জানব। প্রথমে রয়েছে অভিযোজন, অ্যাডপ্টেশন কি সেটা আমরা জানব। মানুষের সহজাত বৈশিষ্ট্যের উপর পেঁয়াজে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পেঁয়াজের মতে অভিযোজনের দুটি প্রক্রিয়া সমন্বয়ে একটি প্রক্রিয়া হলো আত্তীকরণ এবং অপরটি হলো সহযোজন। এরপর জানতে হবে আমাদের আত্তীকরণ কি। আত্তীকরণ হলো এটি হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য, চিন্তা, ধারণা বা ভাবের সংযোজন, যার ফলে স্কিমা পরিবর্তন তথা সম্প্রসারিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, এই মুহূর্তে আমরা পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব পড়ছি। এই তত্ত্বে এই জ্ঞান ইতিমধ্যে অর্জিত জ্ঞানের যে স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনে হয়েছে তার মধ্যে যুক্ত হয়ে স্কিমা সম্প্রসারিত হয়েছে। এরপর রয়েছে সহযোজন কি সেটা আমরা জানব। সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদির প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা। পরিবেশের নতুন তথ্য, চিন্তা, বিষয় ইত্যাদির যদি বর্তমান স্কিমার পক্ষে সরাসরি গ্রহণ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে উক্ত চিন্তা, বিষয় ইত্যাদিকে প্রয়োজন মতো পরিবর্তন বা বিন্যস্ত করে স্কিমা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে যুক্ত করা হয়। একে বলে সহযোজন। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, কোনো কঠিন ধারণা যদি বুঝতে অসুবিধা হয় উদাহরণের সাহায্যে সহজে বুঝে নিতে পারি। এরপর রয়েছে সাংগঠনিকীকরণ সেটা আমাদের জানতে হবে। অর্গানাইজেশন অর্থ হলো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনসমূহ সংগঠিত হয়ে আরও এক জটিল চিন্তামূলক
কাজ করতে সক্ষম হয়। একে সাংগঠনিকীকরণ বলে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, বই পাঠ করতে গেলে ঠিকমতন বই ধরতে হয়। এরপর রয়েছে পাতা উল্টাতে হবে, চোখ সঞ্চালন করতে হবে। এইভাবে 3টি সংবেদন চালকমূলক প্রক্রিয়াকে সংগঠিত করেই বই পড়ার কাজটি করা সম্ভব হবে। এরপর রয়েছে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো দেখব। জিন পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। প্রথম স্তর হলো সংবেদন চালকমূলক স্তর, আর এটাকে ইংরেজিতে বলে সেন্সরি মোটর স্টেজ। জন্ম থেকে 18 বা 24 মাস, এটা হবে না, এটা থেকে হবে না, জন্ম থেকে 18 বা 24 মাস। এরপর রয়েছে এটা বা হবে। এরপর রয়েছে প্রাক সক্রিয়তা স্তর, পার অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর। এরপর রয়েছে মূর্ত সক্রিয়তা স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর। এরপর রয়েছে যুক্তিক সক্রিয়তা স্তর। যুক্তিক সক্রিয়তা স্তরকে আমরা ইংরেজিতে বলবো ফর্মাল অপারেশনাল স্টেজ 11 থেকে 18 বছর, অর্থাৎ কৈশোর কাল পর্যন্ত। এরপর রয়েছে পেঁয়াজি ও ইনহেলার 1969 এর মতে 1969 খ্রিস্টাব্দে পেঁয়াজ ও ইনহেলারের মতে ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রমবিকাশে বিভিন্ন স্তরে যে 4টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে তা হলো পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য। এরপর আমরা জানব পরিণমন কি। পরিণমন বলতে বোঝায় শারীরিক বিকাশ, বিশেষ করে পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশকে বোঝায় পরিণমন। এরপর রয়েছে অভিজ্ঞতা কি বা এক্সপিরিয়েন্স কি সেটা আমরা জানব। পেঁয়াজের মতে 2 ধরনের অভিজ্ঞতা শিশুর প্রজ্ঞামূলক বিকাশে সাহায্য করে। প্রথমত, বস্তু সম্পর্কে অভিহিত হওয়ার জন্য বস্তুর প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, যেমন 2টি বস্তুকে হাতে নিয়ে কোনটি অন্যটির থেকে অপেক্ষাকৃত ভারী তা ঠিক করা। দ্বিতীয়ত, ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, যেমন একটি বালক নুড়ি জাতীয় কিছু নিয়ে ওইগুলি ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্তাকারে সাজিয়ে ত্রিভুজ বা চতুর্ভুজে বৃত্ত সম্পর্কে জ্ঞান অর্জন করে। এই ধরনের অভিজ্ঞতাকে বলে জ্ঞান বিকাশের। এই 2 ধরনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান বিকাশকে সাহায্য করে। এরপর রয়েছে এক্সপিরিয়েন্স কি জানলাম। এরপর আমরা জানব সামাজিক মিথস্ক্রিয়া কি। শিশুর সামাজিক পরিবেশে অন্যান্যদের নিকট থেকে জ্ঞান অর্জন করে। সামাজিক মিথস্ক্রিয়ার ফলে শিশুর প্রজ্ঞা বিকাশ ঘটে, যেমন মাতা পিতা শিশুদের বই পড়তে সাহায্য করে, শিক্ষক শিক্ষিকা বিভিন্ন বিষয়ের উপর শিক্ষাদানে করে। এইভাবে শিশু সমাজ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ জ্ঞান অর্জন করে। এরপর রয়েছে ভারসাম্য কি সেটা আমরা জানব। শিশু সবসময় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলে। পূর্বোক্ত আত্মীকরণ, সহযোজন, সাংগঠনিকরণের সাহায্যে শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণ করে চলে। উদাহরণস্বরূপ বলা যায়, শিক্ষার্থীরা বিজ্ঞানের নতুন ক্লাসে নতুন কিছু শেখে, সেটা হলো আত্মীকরণ। এইগুলো অধ্যয়নের করে, আলোচনা করে বা গ্রহণ করে, সেটা বলে সহযোজন, সহজ করে তোলে। এরপর রয়েছে এবং পরে অন্যান্য বিষয়ের জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে অধ্যয়ন বা আলোচনা করে জ্ঞানকে আরও সমৃদ্ধ করে, সেটিকে বলে সাংগঠনিকীকরণ। পরবর্তীকালে সে আরও নতুন কিছু শেখে এবং জ্ঞানের বৃদ্ধি ঘটে। এরপর রয়েছে এইভাবে শিক্ষার্থীর ভারসাম্য বজায় রেখে চলে, যার ফলে প্রজ্ঞামূলক বিকাশ হয়। এরপর রয়েছে সংবেদন চালকমূলক স্তর, অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ কি সেটা আমরা জানব। এই বয়সে শিশুরা দেহ সঞ্চালন ইন্দ্রিয়ের ব্যবহার করে, পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে। সেই জন্য এই স্তরের নামকরণ করা হয়েছে সংবেদন চালকমূলক স্তর। এই স্তরের তাৎপর্য কিছু
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, সেগুলি তোমরা দেখো। প্রথম রয়েছে আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা কি সেটা জানবো। শিশুরা নিজেদের জগতে বাস করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না। দুইটি শিশু নিজেদের মধ্যে কথা বললেও নিজেদের প্রসঙ্গে কথা বলে না, অন্য কিছু নিয়ে কথা বলে স্তরে, পাক সেঞ্চুরি মোটর স্টেজে, পাক সক্রিয়তা স্তরে, সেঞ্চুরি মোটর স্টেজে। আর এটাকে সেঞ্চুরি মোটর স্টেজটাকে কি বলে? সংবেদন চালকমূলক স্তর। এরপর রয়েছে বস্তু স্থায়িত্বতা। বস্তু স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না। কোনো বস্তু বা ব্যক্তিকে শিশুদের নিকট থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে তারা মনে করে বস্তু আর বা ব্যক্তি আর নেই। এরপর রয়েছে প্রাক সক্রিয়তা স্তর। প্রাক সক্রিয়তা স্তরে কী রয়েছে সেটা আমরা দেখব। প্রাক সক্রিয়তা স্তরে সম্পর্কে অনুধাবন করতে হলে সক্রিয়তা সম্পর্কে জানা প্রয়োজন। পেঁয়াজের মতে সক্রিয়তা হলো জ্ঞান অর্জনের মানসিক ক্রিয়া করা। এই স্তরের শিশুরা তাদের জগতের ছাড়াও বাইরের জগতের অস্তিত্ব বুঝতে পারে। দ্বিতীয় স্তরে কিন্তু বাইরের জগতের অস্তিত্ব সম্পর্কে শিশুরা বুঝতে পারে। শিশুদের ক্ষমতা ও জ্ঞানের সীমাবদ্ধতা বিবেচনা করে। এই স্তরের 4টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা ও অবযুক্তিপূর্ণ বিচার। এই বিষয়গুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষায় যে কোনো প্রশ্নে আসতে পারে। এরপর রয়েছে বস্তুবাদ, রিয়েলিজম। শিশুরা ধীরে ধীরে প্রকৃত জগৎ অস্তিত্ব স্বীকার করে, বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্পর্কে তাদের জ্ঞান হয়। পেঁয়াজের বলেন শিশুদের প্রথম বহির্জগৎ অন্তর্জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না, পরে প্রায় 7 বছর বয়সে বিভ্রান্তি দূর হয়। এরপর রয়েছে সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ কি রয়েছে সর্বপ্রাণবাদে দেখব। সর্বপ্রাণবাদ হলো সেসব বস্তুকেই সজীব বলে মনে করে। শিশুদের এই বৈশিষ্ট্যটি দেখা যায়, সব কিছু প্রাণ আছে বা মনে করে শিশুরা। এরপর রয়েছে কৃত্রিমতা। শিশুরা মনে করেন সব কিছু মানুষের সৃষ্টি, একেই কৃত্রিমতা বলে। এরপর রয়েছে অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার আরোহী বা অবরোহী কোনোটিই নয়। এখানে বিচারকরণ একটি অন্যটি হয় যা অযৌক্তিক, যেমন সূর্য পরে যায় না কারণ এটি উত্তপ্ত, এরকমটা। এরপর রয়েছে সক্রিয়তা স্তর। সক্রিয়তামূলক স্তর কি রয়েছে? অপারেশনাল স্টেজ, এটাকে ইংরেজিতে বলে। এই স্তরের চিন্তাধারার সঙ্গে পাক সক্রিয়তার মূলক চিন্তাধারা বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। এই স্তরের কতগুলি বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো সংরক্ষণ। সংরক্ষণ কি বলে? সংরক্ষণ কাকে বলে সেটা জানবো। কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও বস্তুর মূল কোনো পরিবর্তন হয় না, একে সংরক্ষণ বলা হয়। এরপর রয়েছে ক্রমপর্যায়তে কি রয়েছে দেখব। ক্রমপর্যায় হলো বস্তুর আকার বৃদ্ধি প্রেক্ষিতে বিন্যাস। এরপর রয়েছে পূর্বের বলা হয়েছে যে মূত্র শিশু স্তরে মূর্ত স্তরে, এটা মূত্র হবে না, এটা মূর্ত স্তরের শিশুরা ছোট বড় ব্লক সাজাতে পারে, তবে বিমূর্ত চিন্তা বা ধারণা ক্রমান্বয়ে অসমর্থ, বিমূর্ত চিন্তা করতে পারে না। এরপর রয়েছে শ্রেণীকরণে কি রয়েছে? অধিক সংখ্যক বস্তুর মধ্যে কোনটি বিশেষ সাদৃশ্য বা সাধারণ গুণাবলীর প্রেক্ষিতে একত্রীকরণ করাকে বলে শ্রেণীকরণ। এই ডেফিনেশনগুলো থেকে এমসিকিউ আসতে পারে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আর একটু। এরপর রয়েছে সংখ্যার ধারণা, নাম্বার কনসেপ্ট। সংখ্যার সম্পর্কে ধারণা অর্থ সংখ্যার সাহায্যে গাণিতিক প্রক্রিয়া নয়, 1, 2, 3 ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা। এরপর রয়েছে যুক্তিক সক্রিয়তা স্তর, অর্থাৎ ফর্মাল অপারেশনাল পিরিয়ড। এই স্তরের বালকেরা যথার্থ কার্যকারণ ব্যাখ্যা করতে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, সে ব্যাপারে তারা নিশ্চিত নয়, তার সম্ভাবনা সম্পর্কে চিন্তা করতে পারে। এরা বিভিন্ন ঘটনার মধ্যে অনুসন্ধান করে, সম্ভাবনা থাকে এবং প্রকৃত সত্যকে পৃথক করতে পারে। সমস্যা সমাধানে তারা
স্বাচ্ছন্দ্য বোধ করে। সংক্ষেপে এই সময়ে মূর্ত সর্বস্ব বেরিয়ে আসাই তাদের বড় পদক্ষেপ। এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে যে মূর্ত সক্রিয়তা স্তর, যুক্তিক সক্রিয়তা স্তর এর মধ্যে স্পষ্ট কোনো ভেদাভেদ রেখা নেই, কোনো বিভেদ রেখা নেই। এরপর রয়েছে পেঁয়াজের নৈতিক বিকাশের কয়েকটি পর্যায়, কয়েকটি স্তর। পেঁয়াজের নৈতিক বিকাশের পেঁয়াজ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশকে পেঁয়াজ 4টি ভাগে ভাগ করেছে। ভাগগুলি হলো, প্রথম ভাগ হলো অ্যানোমি। 0 থেকে 5 বছর এই বয়সে শিশুদের আচরণ নৈতিক মান অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না। নৈতিক আচরণের জন্য প্রধানত দায়ী আনন্দ ও ব্যথা। এরপর রয়েছে হেটেরো অথরিটি, 5 থেকে 9 বছর এই স্তরে শিশুদের আচরণ নিয়ন্ত্রিত হয় বাহ্যিক কর্তৃত্বের দ্বারা, অর্থাৎ শিশু শাস্তি ও পুরস্কারের মাধ্যমে। এরপর রয়েছে হেটেরোনমি রিসিপ্রোটি, এটি 9 থেকে 13 বছর বয়স পর্যন্ত। এই স্তরে নৈতিক আচরণ দলের সহমতের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং সর্বশেষ স্তর রয়েছে অটোনমি, 13 থেকে 18 বছর। এই স্তরে যুক্তিক ন্যায় বিচার এবং ব্যক্তিগণের মধ্যে সহযোগিতায় নৈতিক আচরণ জন্য সম্পূর্ণভাবে দায়ী। তাহলে আজকে এটুকুই। পরবর্তী সময় এভাবে টপিক অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দাও, যাতে করে সবগুলো ভিডিও এবং নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।